হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলাই দেবনাথ। আমি তুলাই, আর টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে এটা আমার বিয়ের ব্লগ। আগেই বলে দিই, এটা কিন্তু আমার বিয়ের সেকেন্ড অ্যান্ড ফাইনাল ব্লগ। এর আগেও আমি একটা ব্লগ আপলোড করেছি 2 থেকে 3 দিন আগে, যেটা আমার হলদি অর্থাৎ আমার গায়ে হলুদের আগে অবধি ছিল। এটা কিন্তু গায়ে হলুদের পর থেকে বিয়ের ব্লগ, আর এটা আমার বিয়ের ফাইনাল এবং সেকেন্ড ব্লগ। আগেই বলে দিই, গায়ে হলুদের সময়টা একটু আমার লেট হয়ে গেছিলো। অ্যাজ ইউজুয়াল একটা অনুষ্ঠান বাড়িতে লেট হওয়াটা ভীষণ কমন ব্যাপার। আর আমার যে মেকআপ আর্টিস্ট ছিল, মেকআপ আর্টিস্ট কিন্তু আমাকে অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা আগেও এসেছিল, আর 1 ঘন্টা ওকে বলতে হয়, যেহেতু আমার গায়ে হলুদের লেট হয়ে যায়। তো গায়ে হলুদটার জন্য ওর 1 ঘন্টা লেট হয়ে যায়। আর আমি কিন্তু ওর ফার্স্ট ব্রাইড ছিলাম। এরপরেও কিন্তু ওর 2টো পার্টি মেকআপ ছিল, তো ওর জন্য ও আমাকে অনেক মানে তাড়া দেয় যে একটু তাড়াতাড়ি কর। আর ও আমাকে বলেছিল, যেহেতু আমার চুলটা একটু বড়, তার জন্য আমাকে বলেছিল যে ও আমাকে অ্যাডভান্স হেয়ার স্টাইল করতে চায়। গায়ে হলুদ হওয়ার পরই আমি খুব তাড়াতাড়ি করে স্নান করি, এবং স্নান করে এসে দেন আমার মেকআপ আর্টিস্ট আমাকে মেকআপ করিয়ে দেয়, এবং দেন আমি লজে যাই যেখানে আমার বিয়ে অনুষ্ঠানটা ছিল। এবং তারপর থেকে কিন্তু সব রকম ব্লগ করা হয়। ক্যামেরা ধরেছে আমার ভাই, আমার মামার ছেলে, এবং ও যত সেদিনকে ভিডিও করেছিল, কারণ কি অফকোর্স আমি তো করতে পারছিলাম না, আর সবার কাঁধেই কোনো না কোনো দায়িত্ব ছিল। আগেই বলেছি, বোন যেমন আমার মেন কাজটা করছিল, বোনের বড় ভীষণ ব্যস্ত ছিল। তো আমি বলেছিলাম ভাই, আমি অনেক আগের থেকেই ভাইকে বলেছিলাম যে তুই কিন্তু ব্লগটা বানাস, আমার কিন্তু বিয়ের ব্লগটা চাই। তো হি ওয়াজ ওকে দিদি। তো ওই ক্যামেরা ধরেছিল। তো বিয়ের যে ফার্স্ট ব্লগটা রয়েছে, সেটাই আমি পুরো ব্লগটাই ভয়েস ওভার দিয়েছিলাম, কিন্তু এটা কিন্তু আমি একদম রেখেছি, যাতে তোমরা অ্যাকচুয়ালি দেখতে পারো যে বিয়ের রিচুয়ালটা তোমরা নিজেরাও অনুভব করতে পারো, যাদের অফকোর্স বিয়ে হয়নি। তার জন্য কিন্তু আমি খুব কম ক্লিপে ভয়েস মিউট করে ভয়েস ওভার দিচ্ছি। আদারওয়াইজ পুরোটাই তোমরা মানে উইথ অরিজিনাল সাউন্ডস শুনতে পাবে। ছেলের বাড়ির আশীর্বাদটা কিন্তু সকালেই আমাদের বাড়ি থেকে করতে গেছিলো, যেটা আমি ফার্স্ট ব্লগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। কিন্তু আমাদের বাড়ির আমাকে আশীর্বাদটা কিন্তু বিয়ের আসরের, মানে বিয়ের একেবারে যখন ওরা আসবে বরযাত্রী, বিয়ের আগেই লজে করার কথা ছিল। তো প্রথমে যিনি আমাকে আশীর্বাদ করলেন, তিনি কিন্তু আমার শ্বশুর মশাই, অর্থাৎ মলয়ের বাবা। আর তিনি কিন্তু খুবই ভালো মানুষ। মানে আমি ওনাকে বলি, দেখো তো আমাকে কেমন লাগছে, তখন উনি আমাকে বলে খুব ভালো লাগছে। তারপর উনি আমাকে বলে, আচ্ছা তুমি বলো তো আমাকে কেমন লাগছে। আমি বলি, তোমাকে খুব সুন্দর লাগছে বাবা। তো যাই হোক, আমি তোমাদেরকে বলেছিলাম, তো আশীর্বাদে ওরা আমাকে একটা কানের দিয়েছে, যেটা আমি এই ভিডিওতে দেখাইনি। তোমরা যদি মানে আমার সোনার জুয়েলারি কালেকশন দেখতে চাও, তার জন্য কমেন্টে আমাকে জানাও, আমি নিশ্চয়ই এর ওপর ভিডিও বানাবো। দেন আমাকে এখানে আশীর্বাদ করছে মলয়ের মেশো, অর্থাৎ আমার মেশো শ্বশুর এরকমই। আর দেন আমাকে আশীর্বাদ করেছে মামা, অর্থাৎ মলয়ের মামা। আর এখানে না আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, যে আশীর্বাদটা বিয়ের দিনের না সকাল সকাল, অর্থাৎ বিয়ের সাজে করাটা না একটুখানি টাফ। কারণ কি, মেকআপের ওপর মেকআপটা একটু হলেও নষ্ট হয়। এখানে দেখো, যখনই আমি জল খাচ্ছি বা কোনো খাবার খাচ্ছি, তখন কিন্তু আমার নথের জন্য প্রচণ্ড প্রবলেম হচ্ছে। এবং দেন মেকআপ করা অবস্থায় আমার মাথায় তোমার ধান দুব্বো, তাতে করে আমার হেয়ার স্টাইলটাই 19-20 হয়ে গেছিলো, মানে হালকা একটু খারাপ হয়েছিল। এবং দেন আমাকে এখানে আশীর্বাদ করছে আমার মামা শ্বশুর, অর্থাৎ মলয়ের মামা। আর মেকআপ আর্টিস্টের গল্পটা তো তোমাদের বলতে বলতে আর বলাই হলো না। তো যাই হোক, আমার মেকআপ আর্টিস্ট আমাকে ওই বলেছিল যে তুলাই, আমি কিন্তু তোর চুলে অ্যাডভান্স হেয়ার স্টাইল করবো,
তুই কিন্তু আমি যখন তোকে টাইম দিচ্ছি 1টা 1:30 তুই কিন্তু তার মধ্যে বসার চেষ্টা করিস। তো একটু তো অনুষ্ঠান বাড়িতে লেট হয়, কিন্তু আমার প্রায় ওকে 1 ঘন্টা মতো বসতে হয়েছিল, আর যার জন্য ও আমার চুলে অ্যাডভান্স হেয়ার স্টাইলটা করে উঠতে পারেনি। আর তার থেকে বড় কথা, আমার নিজের এমন কোনো রিকোয়ারমেন্ট ছিল না যে আমার অ্যাডভান্স হেয়ার স্টাইলই দরকার। আমি খালি আমার মেকআপ আর্টিস্টকে দুটো জিনিস বলেছিলাম, যেহেতু আমার ফোরহেডটা একটু চওড়া, তো আমি ওকে বলেছিলাম দেখবি আমার কপালটা যেন খুব বড় না লাগে। আর একটা জিনিস, আমার চোখগুলো ছোট ছোট, তোমরা সবাই জানো যারা আমার মেকআপ ভিডিওস দেখো, যারা আমাকে দেখো, তো আমি বলেছিলাম চোখগুলো যেন ছোট না লাগে, যদি বড় দেখায় তাহলে ভালো হয়। তো ওই দুটো জিনিস খুব ভালোভাবে মেনটেন করেছে আমার মেকআপ আর্টিস্ট, আর ফাইনাল লুকটা আমার ভীষণ ভালো লেগেছে। আর অ্যাডভান্স হেয়ার স্টাইল করা হয়নি আমারই দোষে, যেহেতু আমার বলতে একটু লেট হয়েছিল, কিন্তু নর্মাল যে ব্রাইডাল হেয়ার স্টাইল ওটাই কিন্তু করা আছে। হেয়ার স্টাইলটাও আমার প্রচণ্ড ভালো লেগেছে। কলকা আমি যেমন চেয়েছিলাম অ্যাজ ইট ইজ, মানে ওই চন্দন কালার, আমি একদম সাদা সাদা ধপধপে কলকা চাইনি। ওটা আমার মানে আমার পার্সোনাল মনে হয় যে আমার স্কিনে অত ভালো লাগতো না, কিন্তু সবাই আমাকে তারপরে বলছিল, মানে মেকআপের পর বলছিল যে আমি সাদা করলেই ভালো লাগতো, কিন্তু আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। তো চন্দন কালার আর রেড কালারের টাচের মধ্যে আমি কলকা চেয়েছিলাম, অ্যাজ ইট ইজ ও ওরকমই করেছে, আর আমি ভীষণভাবে স্যাটিসফাইড। কিন্তু ওই আমার মেকআপ আর্টিস্ট, আমার ফ্রেন্ড, আমার স্কুল ফ্রেন্ড, তো আমাকে পরে বলছিল তুই যদি একটু টাইম মতো বসতি তাহলে তোর চুল এত বড়, আমি তোর চুল একটু অ্যাডভান্স হেয়ার স্টাইল করার চেষ্টা করতাম। দাদা একটু হাসো। সরো, আমার ভিডিও করতে হবে। হ্যাঁ লাগলে ফোন করিও। হ্যাঁ সত্যি ভাই একটু আরে পরে ফটো তুলবি জানো ধর অ্যাসিস্ট্যান্ট। এখানে একটা কথা না বললেই নয়, যাকে কন্যাদান করতে দেখছো সে কিন্তু আমার বাবা না, সে কিন্তু আমার মামা। আর কন্যাদানটা পুরোটা আমার মামা করেছে, বাবা করেনি। কারণ দেখো আমরা তো একা, যেহেতু আমার কোনো কাকা জ্যাঠা কেউই দায়িত্ব নেওয়ার মতো নেই, সেক্ষেত্রে বাবা বলেছিল আমি যদি কন্যাদানটা করি, কারণ কি কন্যাদান একটা মানে বিয়ে যদি 3 ঘন্টা হয়, সেখানে কন্যাদানই 1.5 ঘন্টার কাজ। যিনি কন্যাদান করেন তার কাজটাই কিন্তু সর্বপ্রথম। এই যে দেখো এখনও কিন্তু আমার কোনো কাজ নেই, আর শুভ দৃষ্টি হওয়ার আগে কিন্তু আমি আমার বরকে, আর বর আমাকে কিন্তু দেখেনি, আমি পিছনের একটা রুমে গিয়ে বসেছিলাম। তো এইটা হচ্ছে যারা কন্যাদান করে। এবার বাবার বক্তব্য ছিল আমি যদি 1.5-2 ঘন্টা বিয়ের এখানে আটকে যাই, তাহলে যারা গেস্ট রয়েছে খাবারের ওই জায়গাটায় রয়েছে ওদেরকে কে দেখবে, মানে বাড়ির একজনকেও তো লাগে। আর আমাদের যত গেস্ট রয়েছে তারা কিন্তু আমার বাবাকেই চেনে। আর আমার বোনের বড় ছিল, বোনের বড় প্রচণ্ড ব্যস্ত ছিল, ও বর আনতে গেছিলো, এসে বিভিন্ন গেস্টদের অ্যাটেন্ড করছিল, ওর দ্বারা একা সম্ভব ছিল না এত মানে দায়িত্ব একেবারে নেওয়া। তো বাবা এর জন্য কন্যাদান করেনি, বাবা মামাকে বলেছিল কন্যাদানটা করতে, যেহেতু লোক এত কম, দায়িত্ব নেওয়ার লোক, যে শেষ বেশ কন্যাদানটা বাবা করতে পারেনি। বাবা যখন বাড়িতে জানায় বিয়ের আগে যে কন্যাদান বাবা করবে না, তখন আমি আর বোন আমাদের একটু মনটা খারাপ হয়ে যায় যে বাবা কেন কন্যাদান করবে না। দেন যখন বাবা আমাদের রিজনটা বলে, তখন কিন্তু আমাদের মন খারাপের কোনো জায়গা ছিল না। আমরা ব্যাপারটা বুঝেছি যে সত্যি যার বাড়িতে অনুষ্ঠান সেই মেন লোক যদি গেস্টদের অ্যাটেন্ড না করে, তাছাড়াও অনেক রকম জিনিস দেখার থাকে যাদের বাড়িতে অনুষ্ঠান হয়, বিয়ের অনুষ্ঠানটা তো একটু বেশি আলাদা, তারা কিন্তু বুঝবে যে বাড়ির মেন লোক, যেহেতু আমার মাও
নেই, আমার কোনো কাকা জ্যাঠা নেই। আমাদের রিলেটিভ বলতে একদম বাড়ির পাশে মামা বাড়ি, আগেও শেয়ার করেছি, মামাই ছিল, তো মামাই কন্যাদান করে। আর এখানে দেখো আমাকে সবাই মিলে ধরে নিয়ে যাচ্ছে, যেহেতু আমি তো খুব রোগা, তার জন্য ওদের নিয়ে যেতে কিন্তু খুবই কষ্ট হয়েছিল, আমি নিজেও রিয়েলাইজ করছিলাম। আমাকে আমার বন্ধুরা সকালেই বলেছিল যে বিয়ে যখন ঠিক হয়েছে তুই তো তোর ওয়েটটা একটু লস করতে পারতি, কিন্তু আমি ওদের বলি দেখ ভাই, বিয়ে তো আমি একবারই করছি, তো তোরা পিঁড়ি ধরবি একবারই, তাও তোরা আমাকে বলবি সারা জীবনে একটা কাজ একবারই করবি, তাও যদি তোরা আমাকে বললিস ওয়েট লস করতে। কিন্তু আমি জানি আমি খুব ভারী, আর ওদের খুব কষ্ট হয়েছে। আমার ভাই অনেকক্ষণ সময় ধরেছিল, আমার দাদা, আমার বন্ধুরা। আর এখানে কিন্তু আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, না হলে ভিডিওটা অনেক লং হতো। এতটাও স্পিডে কিন্তু ওরা ঘুরছিল না। আর যেহেতু জায়গাটা একটু শর্ট ছিল, ভিডিওটা একটু ক্লোজ হলে বেশি ভালো হতো, কিন্তু জায়গাটা যেহেতু বিয়ের জায়গাটা একটু শর্ট ছিল, তার জন্য একটু দূর থেকে হয়েছে ভিডিওটা। এখানে না ওরা মাঝে মাঝে মানে নিজেরা চেঞ্জও করছিল, কেউ রেস্টে যাচ্ছিল, নতুন কেউ ধরছিল। তো এতে করে কি হয়, একটা মানে দোল ব্যাপারে জিনিস হয়। ছোটোবেলা থেকেই না আমার নৌকায় উঠলে বা কোনো দোলনা চড়লে প্রচণ্ডভাবে গা গোলায়, এটা আমার একটা প্রবলেম আছে। তো ওরা যখন ঘোরায়, একবার ম্যান চেঞ্জ, একবার আমি নিচু হচ্ছি, একবার পিঁড়ি ওপরে উঠছে নিচু হচ্ছে, মানে রীতিমতো দুলছিল পিঁড়িটা, তার জন্য না আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে ওঠে। ওই তো দেবে একসঙ্গে যেটা বলছিলাম, আমার এত অস্বস্তি লাগছিল যে লিটারালি আমার জন্য বিস্কিটের প্যাকেট আনা হয় যে তুই দুটো বিস্কুট খেয়ে তুই জল খেয়ে নে। কিন্তু আমি মনে মনে ভাবলাম আমি সকাল থেকে যখন উপোস রয়েছি, আমি কেন ব্রেক করব, তা আমি আর খাইনি। আর এখানে বোন আমার পাশে বসে আমাকে ফু দিয়ে, যেহেতু তখন 31 জানুয়ারি ছিল আমার বিয়ে, আর তখন কিন্তু ভালোই শীত, তো ওখানে কোনো ফ্যানের অ্যারেঞ্জমেন্টও ছিল না। আর এখানে সমানে আমি আমার গলার যে হাড়গুলো ছিল, চিকগুলো ছিল, সেগুলো আমি লুজ করে দিই, এখানে দেখতে পাবে তোমরা। আর এখানে সমানে আমার বোন আমাকে পাশে বসে সমানে ও আমাকে ব্লো করছিল ওর মুখ দিয়ে, হাওয়া দিচ্ছিল ওর মুখ দিয়ে, যেহেতু আগুনের কাজ আর জায়গাটাও শর্ট, পাশে ক্যামেরা ম্যানও বসে রয়েছে। ও তো ওখানে কোনো পাখার মানে হাত পাখা যেগুলো হয় ওগুলোর অ্যারেঞ্জমেন্টও করতে পারেনি। সারাটা সময় ও আমাকে পাশে বসে মুখ দিয়ে ব্লো করে হাওয়া দিয়ে গেছে, যাতে আমার শরীরটা একটু ভালো লাগে। আর এখানে মেন কাজটা তো বোন করেছে। বোন সকাল থেকে, বোনের ওপর প্রচণ্ড খাটনি পড়েছে। আর মানে এতইও বিজি ছিল সকাল থেকে যে ওর যে মেকআপ আর্টিস্ট যখন আসে, ও মেকআপ আর্টিস্টকেও ঠিকমতো টাইম দিতে পারেনি, যেহেতু ওর ঘাড়ের ওপরেই সব দায়িত্ব ছিল একটা মেন কাজ করার। এটা তো চারটেখানি কথা না, যেহেতু আমার মা নেই, তো আমার বোন সেখানে আমার মেন কাজটা করে। তো ও কিন্তু সকাল থেকে উপোস ছিল, না খাওয়া ছিল। যেহেতু আমি উপোস ছিলাম, তার জন্য আমার বোনের বক্তব্য ছিল দিদি যেহেতু না খেয়ে রয়েছে, আমি কিছু খাওয়াটা আমার ঠিক হবে না। ও বেচারি সারাটা দিন না খেয়েছিল। আর
আমি যখন খাই বিয়ের পরে 12:30 নাগাদ, ও কিন্তু তখনই আমার সাথে খায়। সারাটা দিন ও উপোস ছিল, সুতরাং ও মানে আমার শরীর খারাপ লাগছে সেখানেও আমাকে পাশে বসে মুখ দিয়ে ব্লো করছে। এটা আমার কাছে একটা ভীষণ বড় ব্যাপার। আমি তো ভীষণ নিজেকে লাকি মনে করি। ইভেন আমাকে আমার বান্ধবীরাও বলে, যে যারা আমার বোনকে চেনে খুব ক্লোজ, তারা আমাকে এমনও বলে যে তুলাই তোর বোনের মতো বোন হয় না, তুই ভীষণ লাকি। কোনো আগের জন্মে আমিও মানি যে আমি ভীষণ কোনো ভালো কাজ করেছিলাম, যার জন্য আমি আমার বোনকে পেয়েছি। আর আমার মনেই হয় না যে আমার বোন, ওকে আমার সবসময় আমার মাই লাগে। মানে ও হচ্ছে আমার ডোরিমন। আমার লাইফে যত প্রবলেম আছে, যত সিক্রেট আছে, আমি সব ওকে বলি। আর ও কখনো আমাকে মানে এরকম হয় না যে আমি ওকে বলে কোনো সলিউশন পাই না। ও হচ্ছে আমার সব প্রবলেমের সলিউশন। আর আমার যখন বিয়েতে লিটারালি লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না কে মেন কাজ করবে, কারণ কি আজকাল তো কেউ দায়িত্ব নিতে চায় না। রিলেটিভস মোটামুটি যাও বা রয়েছে, তারা মেন কাজ করতে কেউ রাজি নয়, হাতে হাতে একটু করে দেবে। তো সেখানে আমার বোনই আমার মেন কাজটা করে। ও ছোট, আর আমার মনে হয় আমার মা থাকলে ঠিক এরকমভাবেই আমার বিয়ের কাজটা করতো। स्वाहा चैवा विभावसा गृहिणीचा ददातो मे दामयन्ती तथा नरे यथा वैश्रावणे भद्रा वसिष्ठे च परन्दुति यथा नारायणे लक्ष्मी तथा तं भववर्धनी। এখানে না যজ্ঞ হওয়ার আগে না আমরা একটু রেস্ট পেয়েছিলাম, আর তখন আমাকে বলেছিল যে তুমি জলটা খেতে পারো। আমাকে বিস্কুটও সেধেছিল, যেহেতু আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে উঠেছিল, কিন্তু আমি জল খেয়েছিলাম। আর যজ্ঞর যত অ্যারেঞ্জমেন্ট আছে সেটা করতে একটু টাইম লেগেছিল, মানে 15-20 মিনিট আমি আর মলয় ঘরে গিয়ে বসেছিলাম সবার সাথে। আর যজ্ঞ হওয়ার পরে, যজ্ঞটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা বাসি বিয়ে থাকে যেটা পরের দিন সকালে হয়, এবং এই বাসি বিয়েতেই কিন্তু সিঁদুরদান হয়। যারা জানো না, মানে আমিও এরকম অনেক কিছুই জানতাম না, যেটা বিয়ের সময় আমি জানতে পারি। অ্যাকচুয়ালি যেদিনকে বিয়ে সেদিনকে কিন্তু সিঁদুরদানটা হয় না। সিঁদুরদান কিন্তু বিয়ের পরের দিন ভোরবেলায়, যেখানে আগের বিয়ে হয়েছিল যেই আসরে, সেই আসরে সিঁদুরদান হয়। বাসি বিয়েতে সিঁদুরদান হয়, এমনি মেন বিয়েতে কিন্তু সিঁদুরদান হয় না। এটা আমার অজানা ছিল। আর এখানে দেখো 7 পাকে ঘোরা। তো এত তাড়াতাড়ি আমরা ঘুরিনি, অ্যাকচুয়ালি ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দিয়েছি। এত তাড়াতাড়ি তো ঘোরাটা সম্ভব না। এরপরই হচ্ছে সিঁদুরদান। তো এটাই ছিল আমার বিয়ের ফুল ব্লগ। এটা হচ্ছে পার্ট 2। এর আগে যারা পার্ট 1টা দেখোনি প্লিজ দেখে নিও। আর আমার বিয়ে শেষ হতে হতে 12:30 বেজে গেছিলো। আর ততক্ষণ আমাদের যত ক্লোজ রিলেটিভ ছিল, যেমন আমার বোনের বর, তারপরে বরযাত্রীর যত ক্লোজ রিলেটিভ ছিল, তারা সবাই না খেয়েছিল। আর এরপরে না কেউ যে ভিডিও করবে তার কোনো ধৈর্য ছিল না, এনার্জি ছিল না কারো শরীরে। আর বিয়ের মেনুটা আমি দেখিয়েছিলাম, বিয়ের মেনুটা কিন্তু পজ করে দেখে নিও বিয়ের মেনুতে কি কি খাওয়ানো হয়েছে। আর দেন ক্লোজিংয়ের সময় আমার কাছে কোনো ভিডিও ছিল না বলে আমি কটা ফটোস অ্যাড করেছি। এই ফটোসগুলো আমার ভীষণ কাছের। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ইনস্টাগ্রামের লিঙ্কটা ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, চাইলে ফলো করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।